নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন প্রথমে দেখে নিই এফআইআই এবং ডিআই এর ডেটা। আর আজকের দিনে আমাদের যে নিফটি ফিফটি তার যে কন্ট্রাক্টগুলো সেগুলোতে এক্সপায়ার হয়েছে, তো ক্লিয়ার যে পিকচার সেটা পাওয়া যাবে না। তবুও যদি দেখেন আজকেই এফআইআই এদের তরফ থেকে ৩,২৯৫ কোটি টাকা শেয়ার বিক্রি করা হয়েছে এবং এই যে ডিআইআই এরা কিনেছে ৮,৫৯৩ কোটি টাকা শেয়ার। আর এগুলো তো গেল ক্যাশ মার্কেটের। এবং যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের কথা বলি, তো এই এফএনও সেগমেন্টে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স ফিউচার্স এখানে ৩৩১৪ কোটির বিক্রি করা হয়েছে এবং এই যে স্টক ফিউচার্স এখানে ৫২১ কোটি টাকার কেনা হয়েছে। তবে পরের ট্রেডিং সেশন থেকে ফ্রেশ যে কন্ট্রাক্ট সেগুলো ওপেন হবে, মানে এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ নয়। এরপরে চলুন আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে দেখে নিই। যেমনটা দেখতে পেয়েছেন অন্যান্য মার্কেট সেগুলো তো প্রায় 1.5% 2% পর্যন্ত পড়ে গেছে, কিন্তু তেমনি এই যে আমেরিকান মার্কেট, এই আমেরিকান মার্কেটে সেরকম বড় পতন নেই। এই শুরুতে দেখতে পাচ্ছেন কিছুটা পড়ে গিয়েছিল, কিন্তু তারপর সেখান থেকে আস্তে আস্তে রিকভারিও দেখাচ্ছে। আর দেখুন এই যে যুদ্ধ হচ্ছে না, অন্যান্য দেশের ক্ষতি হলেও এই যে আমেরিকা তারা কিন্তু এই যে যুদ্ধাস্ত্র সেগুলো বিক্রি করে অনেক টাকা কামায় এবং এই জন্য এই যুদ্ধকালীন পরিস্থিতিতে অন্যান্য দেশগুলো খারাপ পারফরমেন্স দেখালেও এই যে আমেরিকা সেখানে কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স দেখা যায় না। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট দেখতে পাচ্ছেন এটাই পজিটিভে রয়েছে। তো এই যুদ্ধকালীন পরিস্থিতি এই আমেরিকার যে ডিফেন্স সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সেগুলোর জন্য কিন্তু পজিটিভ যে মোমেন্টাম সেটা নিয়ে আসে। যদি আমেরিকার কিছু ডিফেন্স কোম্পানিও দেখি, এই সময় কি হয়, এই আমেরিকা প্রচুর পরিমাণে এই যে ডিফেন্স সামগ্রী সেগুলো এক্সপোর্ট করতে পারে এবং তারই সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই আমেরিকা তারাও তো বিভিন্ন প্রকারে এই যে ইরান তাদের উপর অ্যাটাক করছে, মানে এদের যে স্টকে থাকা ডিফেন্স সামগ্রী সেগুলো খরচ হচ্ছে, নতুন করে আবার কোম্পানিগুলো অর্ডারও পাবে। এবং এইসব কারণে যদি দেখেন আমেরিকার কিছু ডিফেন্স কোম্পানি সেখানে আজকে বিরাট বড় তেজ দেখা যাচ্ছে। যেমন এই আমেরিকার সব থেকে বড় এই ডিফেন্স কোম্পানি এই যে লকেট মার্টিন রয়েছে, দেখতে পাচ্ছেন 2.16% বাড়া। তো শুরুতে এই যে তেজি এটা আরো বেশি ছিল, প্রায় 4-5% বাড়া ছিল, এখনো দেখতে পাচ্ছেন 2%-এর উপরে বাড়া রয়েছে। আরো কিছু কোম্পানি রয়েছে এগুলোও বড় বড় কোম্পানি, যেমন এই আরটিএক্স কর্প এটা প্রায় 4.39% বাড়া রয়েছে। তারপরে এই নর্থম গ্রুমান কর্প এটাও দেখতে পাচ্ছেন প্রায় 5% বাড়া। এখানে তো লাগাতার আপসাইড মোমেন্টামই দেখতে পাওয়া যাচ্ছে। আরো অনেক কোম্পানি রয়েছে, আরো একটা যেমন দেখতে পাচ্ছেন বিএই সিস্টেম লিমিটেড, এটা একটা ব্রিটিশ কোম্পানি, এটাও প্রায় 4.5%-এর কাছাকাছি এই মুহূর্তে বাড়া রয়েছে। তারপরে চলুন দেখে নিই আমাদের ইন্ডিয়ান এডিআর গুলো কেমন কি পারফর্ম করছে। আর দেখুন আমাদের ইন্ডিয়ান এডিআরে আজকের দিনে যে পারফরমেন্স সেটা কিন্তু এই যে যুদ্ধকালীন পরিস্থিতি তার যে ইম্প্যাক্ট সেটাই দেখাচ্ছে। কারণ এই যে যুদ্ধ সেটা কবে শুরু হয়েছিল, এই শনিবারে শুরু হয়েছিল, মানে তার যে এফেক্ট সেটা আমরা আজকে এই মার্কেটে দেখতে পেয়ে গেছি। এবং তারপরে এই যে আমেরিকান এডিআর এগুলো ওপেন হয়েছে, মানে আমাদের ইন্ডিয়ান মার্কেট আজকে যেমন পারফর্ম করে দিয়েছে, তো তারই ছবি আমরা এখন এই ইন্ডিয়ান এডিআরে দেখতে পাচ্ছি। এই উইপ্রোর এডিআর দেখতে পাচ্ছেন 3.60% ডাউন। তারপরে ইনফোসিসের এডিআর 1.80% ডাউন রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও ডাউন। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটাও 1.25% পড়েছে। মেঘ মাই ট্রিপ এটাও 1% ডাউন। ডক্টর রেড্ডি ল্যাব এটাও সামান্য ডাউন। আর আজকে তো দেখতে পেয়েছেন ইন্ডিয়ান মার্কেটে যে ফার্মা কোম্পানি সেগুলোতে সেরকম পতন নেই, সেরকমটাই দেখা যাচ্ছে। এই যে ডক্টর রেড্ডি ল্যাব এর যে এডিআর এখানেও কিন্তু সেরকম বড় কোনো পতন নেই। তারপরে এই যাত্রা অনলাইন এটাই 5%-এর উপরে পড়েছে। তো দেখতে পাচ্ছেন যত কিছু এডিআর রয়েছে সবেতেই কিন্তু আজকে এই পতন দেখা যাচ্ছে। তবে এর যে এফেক্ট সেটা কিন্তু এর পরের যে ট্রেডিং সেশন সেখানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে পড়বে না, কারণ এর আগে যে আমাদের ইন্ডিয়ান মার্কেটে পারফরমেন্স দেখা গেছে তারই এফেক্ট আমরা এই যে এডিআর এখানে দেখতে পাচ্ছি। আর এই গিভ নিফটি এটা কিরকম কি পারফরমেন্স দেখাচ্ছে, এইখানে দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাটিস পারফরমেন্স দেখা যাচ্ছে। এই 24,985-র কাছাকাছি রয়েছে, প্রায় 25,000-এর কাছাকাছি এই যে গিভ নিফটি এটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আরো একবার মনে করিয়ে দিই, আগামীকাল আমাদের এই যে ইন্ডিয়ান মার্কেট সেটা বন্ধ থাকছে। কিসের কারণে বন্ধ থাকছে, এই যে হোলি তার কারণে আগামীকাল এই বিএসসি এনএসসি মানে পুরো যে স্টক মার্কেট সেটা বন্ধ থাকবে। মানে আমাদের যে মার্কেট সেটা আমরা এই বুধবার দিন আবার যেমন সময় থেকে ওপেন হয় তেমন সময় ওপেন দেখতে পাবো। এরপরে এই ক্রুড অয়েল এখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে দেখুন। এই যুদ্ধকালীন পরিস্থিতি যে তৈরি হয়েছে এখানে সবসময় যে আপডেটেড নিউজ সেগুলো আপনাকে খবর রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, সেগুলো রাখতেও পারেন। এবং এই যুদ্ধকালীন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে এই ক্রুড অয়েলের প্রাইস। এই ক্রুড অয়েলের প্রাইস যখন পড়বে, যেমনটা দেখতে পাচ্ছিলেন সকালের দিকে 8%, 10%, এমনকি হাইয়েস্ট তো 13% পর্যন্ত বেড়ে গিয়েছিল। তো সেখান থেকে এই যে ক্রুড অয়েলের প্রাইস এটা অনেকটাই পড়তে দেখা যাচ্ছে, মানে পরিস্থিতি আগের থেকে কিছুটা কন্ট্রোল হয়েছে। তো এই ক্রুড অয়েলের প্রাইস দেখলেই আপনি কিন্তু এই যে যুদ্ধকালীন পরিস্থিতির বর্তমান আপডেট সেটা বুঝতে পেরে যাবেন। এই সকালের দিকে এই ব্রেন্ট ক্রুড এটা তো প্রায় 13% বেড়ে গিয়েছিল এবং যখন ভিডিও কভার করেছিলাম তখন 8% বাড়া ছিল। এখন দেখতে পাচ্ছেন এই যে আপ মোমেন্টাম এটা কিছুটা কমেছে, যদিও এখনো 6% উপরে রয়েছে। এই 77.50-এর কাছাকাছি চলছে। এবং এই যে ডব্লিউটিআই ক্রুড এটাও এখন প্রায় 6.5% উপরে রয়েছে। তার সঙ্গে সঙ্গে ন্যাচারাল গ্যাস, তারপরে মুরবান ক্রুড
এগুলোতেও ভালো জাম দেখা যাচ্ছে। আর এই ক্রুড অয়েলের প্রাইস এরকম টপ থেকে কিছুটা পড়ার কারণ কি? তো একটা কমেন্ট্রির পরে এই যে ক্রুড অয়েল সেটা টপ থেকে কিছুটা পড়েছে, যেমনটা আমরা আগে আলোচনা করেছিলাম। এই ইরানের সঙ্গে যুদ্ধ লেগে গেলে সব থেকে বড় আমাদের প্রবলেম কি? সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ। তো দেখতে পাচ্ছেন এই যে সরুমোটো জায়গাটা, এটা দিয়ে প্রচুর পরিমাণে এই যে ক্রুড অয়েলের ভেসেলস সেইগুলো এই ক্রুড অয়েল নিয়ে অন্যান্য এলাকায় যায়। তো ইরান কি করে, অনেক সময় এই যে স্টেট অফ হরমুজ সেটাকে বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেয় মানে এমনটা নয় যে তাদের কাছে কোনো গেট রয়েছে সেই গেট ফেলে দেবে, এমনটা নয়। ইরান কি করবে, এই যে সরু জায়গাটুকু রয়েছে, খুব বেশি এলাকাও নয়, এই 150 কিলোমিটারের কাছাকাছি জায়গা, 160-70 কিলোমিটার রয়েছে। তো এখানে ইরান লাগাতার এই যে মিসাইল সেটা ছুঁড়তে থাকে। তো এর ফলে কি হয়, অয়েলের যে ট্যাঙ্কার সেগুলো ধ্বংস হয়ে যায়, এবং এই কারণেই এই যে অয়েল ট্যাঙ্কারগুলো সেগুলো এই রুট এড়িয়ে চলে, এবং এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা বেড়ে যায়। কি কারণে? কারণ এই ট্যাঙ্কারগুলোকে অন্যান্য জায়গা দিয়ে এই যে ক্রুড অয়েল সেটাকে বয়ে নিয়ে যেতে গেলে কি হবে, এই যে এক্সপোর্ট খরচ সেটা বেড়ে যাবে। তো যখনই স্টেট অফ হরমুজ নিয়ে পজিটিভ কোনো খবর আসবে, মানে কোনো ব্লক নেই, এইখান থেকে স্বাভাবিক যানবাহন চলাচল করছে, তখন সেটা এই ক্রুড অয়েলের প্রাইস সেখানে কিছুটা স্বস্তি দেবে। যেমনটা এর আগে আমরা বারবার শুনছিলাম, এই যে স্টেট অফ হরমুজ সেটা কি হয়েছে, একটা ওয়ার জোনে পরিণত হয়েছে। এইখানে অনেক ট্যাঙ্কারকে হিটও করা হয়েছে, এবং এইখান থেকে এই যে শিপিং পরিষেবা সেটাও বন্ধ রাখা হয়েছিল, এবং এখনো বন্ধ রয়েছে। তবে ইরানের যে ফাইন্যান্স মিনিস্টার, তার তরফ থেকে কিছু বক্তব্য সামনে এসেছে। তো তিনি কি বলছেন দেখতে পাচ্ছেন, তার তরফ থেকে এটাই সামনে এসেছে, নো প্ল্যান টু ক্লোজ স্টেট অফ হরমুজ। মানে তাদের দিক থেকে আপাতত এই যে স্টেট অফ হরমুজ সেটা বন্ধ করার কোনো অফিসিয়াল প্ল্যান নেই। মানে এই যে অ্যাটাকগুলো হচ্ছে, যে খবরগুলো আসছে সেগুলো কিন্তু আনঅফিসিয়াল হচ্ছে। দেখুন এই যে ফাইন্যান্স মিনিস্টার সেটা তার দিক থেকে এই কথা বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দেশের যে ট্যাঙ্কার সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একজন এই এফএম এর বক্তব্যের পরে এই যে অয়েল সেখানে কিছুটা ডাউনফল দেখা যাচ্ছে, যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। এবং তারই সঙ্গে সঙ্গে এই খবরও সামনে আসছে, এটাও একটা পজিটিভ ব্যাপার বলতে পারেন। কি এর আগে আমরা কি করেছিলাম, রাশিয়ার থেকে যে ক্রুড অয়েল কেনা সেটা অনেক কমিয়ে দিয়েছিলাম, প্রায় বন্ধই করে দিয়েছিলাম। কি কারণে? কারণ ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে একটা ট্রেড ডিল করেছিল, একটা যে রেসিপ্রোকাল ট্যারিফ ছিল সেই রেসিপ্রোকাল ট্যারিফ সরিয়েছিল। আর এই রেসিপ্রোকাল ট্যারিফ কেন বসিয়েছিল? কারণ আমরা এই যে রাশিয়া এদের থেকে ক্রুড অয়েল কিনছিলাম। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এই ইরানের যে ক্রাইসিস দেখা যাচ্ছে, মানে এই ইরানের ক্রাইসিসের ফলে এই যে ক্রুড অয়েলের দাম বেড়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে সাপ্লাই এটা বিঘ্নিত হচ্ছে। তো সেই কারণে এই রিপোর্ট সামনে আসছে যে ইন্ডিয়ার যে রিফাইনারিরা রয়েছে তারা কি করতে পারে, আবার এই যে রাশিয়ান ক্রুড অয়েল সেটা আমদানি করতে পারে। তো এরকমটা হলে কি হবে, আমরা এই রাশিয়ার থেকে অনেক কম দামে এই ক্রুড অয়েল পেতাম, কিছুটা ডিসকাউন্টে রাশিয়া আমাদের দিত। মানে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনলে সেটা আমাদের ইকোনমির জন্য ভালো হবে। কিন্তু সেই দিক থেকে একটা জিনিস আবার মাথায় রাখতে হবে, যে ডোনাল্ড ট্রাম্প আবার কোনো প্রকার রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়ে দেয় কিনা। আর এমনিতে দেখুন আমেরিকার যে সুপ্রিম কোর্ট, তারা তো ডোনাল্ড ট্রাম্পের এই হঠাৎ করে ট্যারিফ বসানোর যে পাওয়ার সেটাকে সরিয়ে দিয়েছে, এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প 15% ট্যারিফ বসিয়েছিল। তো এই সময় সমীকরণ অনেক কিছু বদলে যেতে পারে যদি আমাদের ইন্ডিয়া রাশিয়ার থেকে ক্রুড অয়েল আমদানি করে। তো এখান থেকে কোনো আপডেট আসছে কিনা এটাও কিন্তু নজরে রাখার মতো একটা ব্যাপার হবে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে যুদ্ধ সেটাও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই কাতার, তাদের এয়ারফোর্স কি করেছে, এই ইরান থেকে আসা দুখানা এয়ারক্রাফটকে ধ্বংসও করেছে, যেটাই কাতারের ডিফেন্স মিনিস্ট্রি তাদের তরফ থেকে বলেছে। এবং এই যে কুয়েত দেশটা রয়েছে, তাদের ডিফেন্স মিনিস্ট্রি তারা কি বলছে, যে আমেরিকার মিলিটারিরও বিভিন্ন এয়ারক্রাফট সেগুলো ক্র্যাশ করে গেছে। তবে এটা ভালো ব্যাপার যে অল ক্রিউ তারা সার্ভাইভ করে গেছে, মানে এই যে পাইলটরা রয়েছেন তারা সবাই বেঁচে রয়েছেন। আর এই সময় দেখুন বিভিন্ন দেশের ওপর দিয়ে বিভিন্ন দেশের যে এয়ারক্রাফট সেগুলো যাচ্ছে, তো সবসময় এই যে চেনা সেগুলো সম্ভব নয়। তো অনেক সময় কি হয়, এই বন্ধু দেশেরও যে এয়ারক্রাফট সেইগুলোর উপরেও অ্যাটাক করা হয়ে যায়, সেরকমটাই আজকে দেখতে পাচ্ছেন। এইখানে কি হয়েছে দেখতে পাচ্ছেন, 3 US ফাইটার জেটস অ্যাক্সিডেন্টালি শট ডাউন বাই কুয়েত এয়ার ডিফেন্স। তো ভুল করে এই আমেরিকারই 3খানা ফাইটার জেটকে এই কুয়েত তারাই শট ডাউন করে দিয়েছে, মানে মিসাইলের মাধ্যমে নিচে নামিয়ে এনেছে। আর এই ডোনাল্ড ট্রাম্প তার দিক থেকে কি বলছেন, এইখানে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এই CNN এদেরকে ইন্টারভিউ এটাই বলছেন, যে এখনো পর্যন্ত যে অ্যাটাক এই ইরান দেখেছে সেটা খুব বড় একটা অ্যাটাক নয়, এবং এই ইরানের ওপর বিগ ওয়েভ একটা আসতে চলেছে, মানে আরো বড় অ্যাটাক করার প্ল্যান এই ডোনাল্ড ট্রাম্পের রয়েছে। আর এতক্ষণ কি হচ্ছিল, শুধুমাত্র এই দূর থেকে মানে এই ফাইটার জেট তার সঙ্গে সঙ্গে মিসাইল এগুলোর মাধ্যমে যুদ্ধ চলছিল। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প কি বলছে, ট্রাম্প সেজ উড কনসিডার বুটস অন গ্রাউন্ড ইন ইরান ইফ নেসেসারি। মানে ট্রাম্প সরাসরি এই যে ইরান সেখানে তাদের দেশের সেনা পর্যন্ত পাঠিয়ে দেবেন, যদি প্রয়োজন পড়ে তাহলে তিনি এটা কনসিডার করবেন। এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে ইরানের ওপর এই অ্যাটাক সেটা প্রায় 4 থেকে 5 সপ্তাহ ধরেও চলতে পারে, এবং এটা মার্কেটের জন্য খারাপ ব্যাপার হবে। কারণ আমরা ভাবছিলাম খুব অল্প দিনে এই যে অ্যাটাক সেটা হয়তো মিটে যাবে, খুব তাড়াতাড়ি পরিস্থিতি আবার শান্ত হয়ে যাবে। তো সেরকম কিছুই কিন্তু আর দেখা যাচ্ছে না এখন। আর ইরানও তাদের দিক থেকে এই যে অ্যাটাক সেগুলো চালিয়ে যাচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই যে বেঞ্জামিন নেতানিয়াহু তার যে অফিস সেটাকে টার্গেট করে এই ইরান তারা কি করেছে, এই যে সারপ্রাইজ মিসাইল অ্যাটাক সেটা করেছে। যদিও এখনো ইসরায়েলের তরফ থেকে এর কোনো অফিসিয়াল কনফার্মেশন সামনে আসেনি। আর এই অ্যাটাকে অনেক যে সৈন্য তাদের মৃত্যুও হচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ইসরায়েলের অ্যাটাকে
এই 3 দিনে প্রায় 555 জনের মতো মানুষ এই ইরানে মারা গিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এই ইরানের প্রায় 131 খানা সিটির উপর এই যে অ্যাটাক সেটা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকারও কিছু ট্রুপের মৃত্যুর খবর এখানে শোনা যাচ্ছে। আর এগুলোতে গেল আমেরিকা এবং ইরানের মধ্যে যে কনফ্লিক্ট চলছে তার ব্যাপার, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যে রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান, এদের মধ্যেও যে পরিস্থিতি সেটা জটিল হচ্ছে। যদি বর্তমানে এই আমেরিকা এবং ইরান এই দেশগুলোর মধ্যে কোনো রকম যুদ্ধ না লাগতো, তাহলে হয়তো এতক্ষণে চর্চা এই পাকিস্তান এবং আফগানিস্তান এই দুটো দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা নিয়ে হতো, এবং এই পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই তালিবান মানে এই আফগানিস্তানের দিক থেকে কি করা হয়েছে, এই পাকিস্তানের মাল্টিপল মিলিটারি বেসে অ্যাটাক করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই রাওয়ালপিন্ডি এখানে যে নূর খান এয়ারবেস রয়েছে সেখানেও এই আফগানিস্তান অ্যাটাক করেছে। এবং এই নূর খান এয়ারবেস এখানে এর আগে যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখন আমাদের ভারতে অ্যাটাক করেছিল। দেখতে পাচ্ছেন এই অপারেশন সিন্দুরের পরে এই যে নূর খান এয়ারবেস এটাই আন্ডার রিপেয়ার মোডে ছিল, এবং সেই জায়গাতে এই যে তালিবান তারা আবার অ্যাটাক করেছে। মানে এই সময় পাকিস্তানের যে অবস্থা সেটা খুবই দুর্বল জায়গায় পৌঁছে গেছে। আর কোথা থেকে বুঝতে পারবেন, তাদেরও তো একটা স্টক এক্সচেঞ্জ রয়েছে, তো সেটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন এই যুদ্ধ পরিস্থিতি সেটা কোন দিকে যাচ্ছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে করাচি 100 ইন্ডেক্স রয়েছে এটা তো লোয়ার সার্কিল লেগে গেছে, এটা যে ট্রেডিং সেটা হল্টও করে দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন আজকের দিনেরই এটা ডেটা প্রায় 10% কাছাকাছি একটা দেশের ইন্ডেক্স পড়ে গেছে। মানে এটা কোনো স্টক নয়, একটা দেশের ইন্ডেক্সের কথা বলছি। আমাদের যেমন নিফটি 50 রয়েছে, সেন্সেক্স রয়েছে, তো সেরকমই একটা ইন্ডেক্স এরকম 10% লোয়ার সার্কিল লাগিয়ে দিয়েছে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। আমাদের ইন্ডিয়ান রুপি, তো এই যুদ্ধ পরিস্থিতিতে এই ক্রুড অয়েলের দাম বেড়ে যায় এবং আরো অন্যান্য কারণে এই যে ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন দুর্বল হয়ে গেছে, এই 91.56 কাছাকাছি পৌঁছেছে। এবং দেখতে পাচ্ছেন আজকের দিনে একটা হায়ার হাই মোমেন্টাম এই যে ইন্ডিয়ান রুপি এখানে দেখা গেছে। আর এই ইন্ডিয়ান রুপি এটা উপর দিকে উঠছে মানে এটা কিন্তু দুর্বল হচ্ছে। তবে এই এত কিছুর মাঝখানেও এই যে আমেরিকার ডলার ইন্ডেক্স সেটা কিন্তু ক্রমাগতই শক্তিশালী হয়ে যাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন ডলার ইন্ডেক্স যেটাই অল্প কিছুদিন আগেই আমরা এই 96 কাছাকাছি দেখতে পাচ্ছিলাম, সেটাই 98.50 কাছাকাছি পৌঁছে গেছে। আর বিভিন্ন ক্রিপ্টো মার্কেট এখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে, তো বেশিক্ষণ সময়টা ফ্ল্যাট পারফরমেন্স দেখালেও এই শেষ কিছু ঘন্টায় দেখতে পাচ্ছেন বড় একটা জাম্প এসেছে। এই বিটকয়েন প্রায় 5.5% বেড়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম রয়েছে এটাও প্রায় 5.5%-এর উপরে বাড়া একটা সাডেন জাম্প এই যে ক্রিপ্টো মার্কেট সেখানে দেখা গেছে। এবং দেখতে পাচ্ছেন এই যে ইথেরিয়াম যেটাই $131 কাছাকাছি চলছিল, এই 1920, 27 এরকম জায়গাতে চলছিল, সেখান থেকে সরাসরি এখন এই 2052 কাছাকাছি পৌঁছে গেছে। আর এই গোল্ড সিলভার এখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে, তো এখানেও যে সিচুয়েশন সেটা কিছুটা ঘুরে গেছে। এর আগের ভিডিওতে যখন কভার করেছিলাম তখন এই যে গোল্ড এটা প্রায় 4.5% বাড়া ছিল, এখন দেখতে পাচ্ছেন 2.80% বেড়েছে, মানে টপ লেভেল থেকে কিছুটা ডাউন হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে সিলভার এটাও প্রায় 4% উপরে ট্রেড করছিল, তো সেই সিলভার এখন দেখতে পাচ্ছেন এই 1% লালে ট্রেড করছে। এবং যদি সিলভারের কথা বলি, এই সিলভারে কিন্তু একটা শার্প পতন আমরা দেখতে পেয়েছি। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট আর একবার দেখে নিই। এইখানে ডাউ জোন্স এই 0.14% নিচে রয়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, তো এই নাসডাক কম্পোজিট এই 0.35% বেড়ে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।